2024 সালে ক্ষমতা দখলের নেপথ্য কারিগর জেনারেল ওয়াকার 5ই আগস্ট বঙ্গভবনে গিয়ে ক্ষমতা বন্টন করেছিলেন। প্রেসিডেন্টকে তখন তিনি মুরব্বী হিসেবে রেখে দিয়েছিলেন, কিন্তু ক্ষমতা দখলকারীরা তখনই প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান দুজনকেই সরিয়ে দিতে চেয়েছিল, স্লোগান দিয়েছিল রাজপথে তাদের মব করে সরানোর জন্য। সেসব দিন এখন ইতিহাস। বুড়িগঙ্গা আরো বুড়ি হয়ে গেছে। শুধু এতদিন পরে এসে ইউনূসের বর্ধিত তারেক রহমানের সরকার প্রেসিডেন্টকে সরিয়ে দিচ্ছে। তার মানে কি সেনাপ্রধানকেও সরানো হবে? মানে প্রেসিডেন্টের পর সেনাপ্রধান, এক যাত্রায় তো দুই ফল হতে পারে না, তাই না? বর্তমানে তুরস্ক সফররত জেনারেল ওয়াকার দেশে ফিরে কতদিন তার স্বপদে বহাল থাকতে পারবেন, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রথমেই পরিষ্কার করা প্রয়োজন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ কিংবা জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ কোনোটি এই বিশ্লেষণ তৈরির সময় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু বাংলাদেশে বড় রাজনৈতিক সিদ্ধান্তের আগে গুঞ্জন, চাপ, চরিত্র হনন এবং সম্ভাব্য উত্তরসূরির নাম ছড়িয়ে দেওয়ার ইতিহাস আছে। তাই রাষ্ট্রপতি পরিবর্তনের আলোচনার সঙ্গে সেনাপ্রধানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা তো অস্বাভাবিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন এখন ছড়িয়ে পড়েছে, কারণ শাহাবুদ্দিন এবং ওয়াকার আলাদা দুটি পদে থাকলেও 2024 সালের ক্ষমতা পরিবর্তনের ইতিহাসে তারা একই রাজনৈতিক সেতুর দুই প্রান্ত। একজন রাষ্ট্রপতির সাংবিধানিক স্বাক্ষর দিয়েছেন, অন্যজন সামরিক শক্তির বাস্তব নিয়ন্ত্রণ নিশ্চিত করেছেন এবং ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন। ইউনূসের ক্ষমতাকে পাহারা দিয়েছেন, তারেক রহমানকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এনেছেন এবং তারেক রহমানকে এখনো পাহারা দিয়ে যাচ্ছেন। একজন বঙ্গভবনে বসে শপথ পড়িয়েছেন, অন্যজন সেনানিবাস থেকে ক্ষমতার নতুন সমীকরণ বাস্তবায়ন করেছেন। 5ই আগস্ট জেনারেল ওয়াকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন, অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন এবং পরে বঙ্গভবনের প্রক্রিয়ায় কেন্দ্রীয় ভূমিকা রাখেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও শেখ হাসিনার পতন এবং ইউনূসের ক্ষমতা গ্রহণে সেনাপ্রধানের ভূমিকাকে নির্ধারণী হিসেবে বর্ণনা করে। পরবর্তীতে তিনি ইউনূস সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রকাশ্য অঙ্গীকার করেছেন এবং সেই অঙ্গীকার তিনি পালন করেছেন। কিন্তু জেনারেল ওয়াকার কেবল ইউনূস সরকারের রক্ষক হয়ে থাকেননি। সময়ের সঙ্গে তিনি সেই সরকারের কিছু রাজনৈতিক পরিকল্পনার সীমাও নির্ধারণ করেছেন। তিনি দ্রুত নির্বাচনের কথা বলেছেন, নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এবং সেনাবাহিনীকে দীর্ঘদিন মাঠে রাখার বিষয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। কিন্তু সেনাবাহিনী এখনো মাঠেই আছে। 2025 সালে তিনি বলেছিলেন, নির্বাচিত সরকার এবং শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত সেনাবাহিনীকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আবার 2026 সালের মে মাসে বলেছেন, সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন মাঠে থাকবে, তবে তাদের মূল কাজ ব্যারাকে ফিরে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়া। কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর মূল কাজ আওয়ামী লীগ দমন করা। এই যে এইসব বক্তব্য, এই বক্তব্যগুলোর রাজনৈতিক অর্থ আছে। জেনারেল ওয়াকার বুঝেছিলেন, সেনাবাহিনীকে অনির্দিষ্টকাল বেসামরিক প্রশাসনের বিকল্প বানানো হলে তার দায় শেষ পর্যন্ত বাহিনীর উপরই পড়বে। মবের সহিংসতা, আইন শৃঙ্খলার পতন, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা প্রশাসনিক ব্যর্থতার দায় কোনো অনির্বাচিত সরকারের উপর স্থায়ীভাবে থাকে না। একসময় মানুষ প্রশ্ন করে, সেনাবাহিনী তখন কি করছিল? তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলেছে একটু। এখন দেশে একটি কথিত নির্বাচিত সরকার থাকার দাবি করা হচ্ছে, ফলে সেনাবাহিনীকে মাঠে রাখার আগের যুক্তি দুর্বল হয়ে গেছে। একই সঙ্গে জেনারেল ওয়াকার সেই অতীতের সাক্ষী, যখন বিএনপি, জামায়াত, এনসিপি, বৈষম্য বিরোধী জঙ্গিরা এবং ইউনূস সরকারের প্রত্যেকেই নিজেদের স্বার্থে সেনাবাহিনীর সহযোগিতা নিয়েছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মতো ওয়াকারও অনেক গোপন সমঝোতার প্রত্যক্ষ সাক্ষী। কে 5ই আগস্ট বঙ্গভবনে কি বলেছিল, কে কোন ধরনের সরকার চেয়েছিল, ইউনূসের নাম কিভাবে চূড়ান্ত হয়েছিল, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি বোঝাপড়া হয়েছিল এবং সামরিক নেতৃত্ব কি শর্তে নতুন ব্যবস্থাকে সমর্থন করেছিল, এসব প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর সম্ভবত ওয়াকারের কাছেই আছে। ক্ষমতার রাজনীতিতে এই ধরনের সাক্ষী প্রয়োজনের সময় সম্পদ, প্রয়োজন ফুরালে একটা বড় ধরনের ঝুঁকি। রাষ্ট্রপতিকে সরানোর সম্ভাব্য উদ্দেশ্য যদি হয় পুরনো সাংবিধানিক প্রশ্নগুলোকে আড়াল করা এবং নতুন সরকারের অনুগত কাউকে বঙ্গভবনে বসানো, তাহলে পরবর্তী ধাপে সেনাবাহিনীর নেতৃত্বেও আরো অনুগত কাউকে বসানোর চেষ্টা হতে পারে,
বিশেষ করে সরকার যদি প্রশাসন, রাষ্ট্রপতির কার্যালয়, গোয়েন্দা কাঠামো এবং সামরিক বাহিনী সব জায়গায় একই রাজনৈতিক বলয় প্রতিষ্ঠা করতে চায়, এটা এমন এক সময়ে ঘটতে যাবে বা ঘটবে যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশে আসবেন। শেখ হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতিকে যদি বিদায় করা যায়, শেখ হাসিনার নিয়োজিত সেনাপ্রধানকে কেন রাখবে? তারেক রহমান আমাকে বোঝান। তবে সেনাপ্রধানকে সরানো রাষ্ট্রপতিকে সরানোর মতো সহজ হবে না হয়তো। রাষ্ট্রপতি মূলত আনুষ্ঠানিক সাংবিধানিক পদ, সেনাপ্রধান একটি সশস্ত্র, সংগঠিত এবং নিজস্ব কমান্ড কাঠামোর নেতৃত্ব দেন। তাকে মেয়াদের আগে সরানোর সিদ্ধান্ত নিতে হলে বাহিনীর অভ্যন্তরীণ ভারসাম্য, জ্যেষ্ঠতা, কমান্ডারদের আনুগত্য এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্পর্ক বিবেচনা করতে হবে। ওয়াকারের বর্তমান তুরস্ক সফর সেই কারণে খুব তাৎপর্যপূর্ণ। সরকারি ভাষ্য অনুযায়ী তিনি 5 দিনের সফরে তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন, সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা করছেন। ভারতীয় ইকোনমিক টাইমস এই সফরকে আঙ্কারা, ইসলামাবাদ এবং ঢাকার ক্রমবর্ধমান প্রতিরক্ষা যোগাযোগের প্রেক্ষাপটে দেখছে। তবে এটিকে সরাসরি ত্রিপক্ষীয় সামরিক জোট হিসেবে প্রমাণ করার মতো সরকারি ঘোষণা তো এখনো নেই। কিন্তু বাংলাদেশে তুরস্ক যেভাবে তার সামরিক স্বার্থ দেখছে বাংলাদেশকে ঘিরে, এবং বাংলাদেশকে একটি সামরিক ঘাঁটি বানানোর চেষ্টা করছে কিনা সে প্রশ্ন উঠেছে। আসলে প্রশ্ন হলো, ওয়াকার কি তুরস্কের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে নিজের সামরিক অবস্থান শক্ত করছেন, নাকি সরকারই তাকে নতুন প্রতিরক্ষা অক্ষ তৈরির দায়িত্ব দিয়েছে? দুই সম্ভাবনাই আছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প দ্রুত বিস্তৃত হয়েছে এবং বাংলাদেশ অস্ত্র, ড্রোন, প্রশিক্ষণ এবং প্রযুক্তির বিকল্প উৎস খুঁজছে। ফলে সফরটি পেশাগতও হতে পারে, কিন্তু রাষ্ট্রপতি পরিবর্তনের আলোচনার ঠিক সময়ে সেনাপ্রধানের বিদেশ সফর রাজনৈতিক কৌতূহল তৈরি করছে। সম্ভাব্য নতুন সেনাপ্রধান হিসেবে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছু জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার নাম ছড়ানো হচ্ছে, কিন্তু নির্ভরযোগ্য সরকারি ঘোষণা ছাড়া এসব নামকে সত্য ধরে নেওয়া যাবে না। বরং নাম ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যও খতিয়ে দেখা দরকার। এতে একদিকে সেনাবাহিনীর ভেতর প্রতিযোগিতা তৈরি হয়, অন্যদিকে বর্তমান সেনাপ্রধানকে বোঝানো হয় যে তার বিকল্পও প্রস্তুত আছে। জেনারেল ওয়াকারের জন্য সবচেয়ে বড় দুর্বলতা হলো কোনো রাজনৈতিক পক্ষই তাকে পুরোপুরি নিজেদের লোক মনে করতে পারছে না। আওয়ামী লীগের একটি অংশ তাকে 5ই আগস্টের ক্ষমতা পরিবর্তনের মূল কারিগর মনে করে। জুলাই সন্ত্রাসীদের একটি অংশ আবার মনে করে তিনি তাদের কাঙ্ক্ষিত বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে দেননি। ইউনূসপন্থীরা তাকে নির্বাচনের জন্য চাপ দেওয়ার দায়ে সন্দেহ করে। বিএনপিও জানে তাদের ক্ষমতায় আসার পেছনের বহু ঘটনার বা গোপন ঘটনার সাক্ষী তিনি। জামায়াতের কাছে তিনি হয়তো প্রয়োজনীয়, কিন্তু স্থায়ীভাবে নির্ভরযোগ্য নন। আর জামায়াত এমন এক মুনাফিক দল, তারা উপকার স্বীকার করে না। অর্থাৎ যে জেনারেল একসময় প্রায় সবার প্রয়োজন ছিলেন, এখন প্রায় সবার সন্দেহের মানুষ এই জেনারেল ওয়াকারুজ্জামান বা বর্তমান সেনাপ্রধান। তাকে সরানো হলে সরকার হয়তো বলবে এটি একটি নিয়মিত সামরিক পরিবর্তন, মেয়াদ, অবসর, পুনর্গঠন অথবা পেশাগত কারণ দেখানো হবে, কিন্তু সময়টি সিদ্ধান্তের প্রকৃত অর্থ বলে দেবে। রাষ্ট্রপতির বিদায়ের পরপরই সেনাপ্রধান বদল হলে সেটিকে দুটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা কঠিন হবে, কারণ তখন বোঝা যাবে যে রাষ্ট্রের 2024 পরবর্তী ক্ষমতা কাঠামোর শেষ স্বাধীন কিংবা অর্ধ স্বাধীন স্তম্ভগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। তবে ওয়াকারকে সরানো মানেই তার প্রভাব সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে না। সেনাবাহিনীতে ব্যক্তিগত সম্পর্ক, কমান্ড অভিজ্ঞতা এবং 2024 সালের সংকটে তার ভূমিকা তাকে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ করে রাখবে। বরং অসম্মানজনকভাবে সরানো হলে সেটা সেনাবাহিনীর ভেতরে অস্বস্তি তৈরি করতে পারে। একটি রাজনৈতিক সরকার সেই ঝুঁকি কতটা নিতে চাইবে, সেটাও একটা বড় প্রশ্ন। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট গেলে সেনাপ্রধানের কি হবে, এর উত্তর এখনই নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়। কিন্তু রাজনৈতিক ঝুঁকি বলছে বা যুক্তি বলছে, রাষ্ট্রপতির পরিবর্তন যদি শুধু ব্যক্তিগত স্বাস্থ্য কিংবা স্বেচ্ছা অবসরের বিষয় না হয়ে ক্ষমতার পুনর্বিন্যাস বা পূর্ণ পুনর্বিন্যাস হয়, তাহলে জেনারেল ওয়াকারের পদও নিরাপদ নয়। কারণ 2024 সালের ক্ষমতা পরিবর্তনের দুটি প্রধান প্রাতিষ্ঠানিক সাক্ষী ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান ওয়াকার। একজনকে সরিয়ে দেওয়া হলে অন্যজন স্বাভাবিকভাবেই আরো একা হয়ে পড়বেন। আর বাংলাদেশের ক্ষমতার ইতিহাস বলে, যে সাক্ষী খুব বেশি জানেন কিন্তু নতুন শাসকের পুরোপুরি অনুগত নন, তার জন্য অবসর সবসময় স্বেচ্ছায় আসে না।
রাষ্ট্রপতির ক্ষেত্রেও আসছে না, সেনাপ্রধানের ক্ষেত্রেও হয়তো আসবে না। জেনারেল ওয়াকার তুরস্ক থেকে বিদেশে ফিরবেন, হয়তো তাকে এয়ারপোর্টে স্বাগত জানানো হবে, তিনি ফিরে এসে বৈঠক করবেন, বক্তৃতা দেবেন, কিন্তু আসল প্রশ্ন হবে তার গাড়িতে পতাকা আছে কিনা, তার সামনে গার্ড অব অনার আছে কিনা, তার স্টার গুলো আছে কিনা সেটি নয়। আসল প্রশ্ন হবে রাষ্ট্রপতির বিদায়ের পর বাংলাদেশের নতুন ক্ষমতার মানচিত্রে তার জন্য আদৌ কোনো জায়গা রাখা হয়েছে কিনা। সময় আগাচ্ছে, টিক 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 টিক, রাষ্ট্রপতির জন্য, জেনারেল ওয়াকারের জন্য হয়তো। ভালো থাকবেন সবাই।